ধীরে ধীরে বরফ গলছে। কোথাকার বরফ? সত্যের বরফ। কি সত্য? অপোজিশন অ্যালায়েন্স। যে অপোজিশন অ্যালায়েন্স মানে INDIA জোট, তাকে নিয়ে এত রঙ্গ রসিকতা, ব্যঙ্গ, মিমে ছড়াছড়ি, কিছুই হবে না, আজকে আছে কাল নেই, এই ধরনের বহু কিছু কথা আমরা শুনে আসছি। সেই বিরোধী যে জোট, তা আস্তে আস্তে জমাট বাঁধছে। এই যে বরফ গলছে, তা যে আগামী দিনে হিমবাহ হয়ে গড়িয়ে পড়বে কিনা উই ডু নট নো, আমরা জানি না। কিন্তু বরফ যে গলছে, তাতে পা পিছলে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভারতীয় জনতা পার্টির যথেষ্ট আছে বলে মনে হচ্ছে। কেননা মূল যে সমস্যা ছিল যাদের মধ্যে জোট বাঁধার মধ্যে, তার মধ্যে একটা ছিল কংগ্রেসের সঙ্গে আপ, আরেকটা ছিল কংগ্রেসের সঙ্গে তৃণমূল। এই কংগ্রেসের সঙ্গে আপের জোট অনেকটাই সরলীকৃত হয়ে গিয়েছে, মানে জোট বাঁধতে চলেছে এবং জোটটা বেশ জমাট হবে বলে মনে হচ্ছে। অন্যদিকে তৃণমূলের সঙ্গে কি হবে এখনো আমরা জানি না, কারণ প্রদেশ কংগ্রেসের যারা আছেন তারা কেউ এই তৃণমূলের সঙ্গে যেতে রাজি নয়। বিশেষ করে প্রদেশ কংগ্রেসের যে প্রধান অধীর চৌধুরী তিনিই নন, কাজে এটা আমরা ধরছি না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তৃণমূল আজ যাই করুক, শেষ পর্যন্ত যাই বলুক, যেভাবেই করুক, বিজেপিকে সরাসরি দিয়ে সমর্থন দিতে পারবে না। যদি দেয় কোনোদিন, তাহলে তৃণমূল দলটাই উঠে যাবে, এবং তৃণমূল দলটা উঠে গেলে কিন্তু সেখানে জায়গাটা নিয়ে নেবে কংগ্রেস এবং বাম। বিজেপি আসার সম্ভাবনা সেখানে মোটেও দেখতে পাওয়া যাচ্ছে না। কেন দেখতে পাওয়া যাচ্ছে না সেটা পরে বলবো অন্য কোনো এপিসোডে। আজকে এইটুকু, আমি যেহেতু অপোজিশন অ্যালায়েন্স দিয়ে বলছি, আপনাদের কাছে আরেকটু বিশদে আমি এটা বলতে চাই। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন জিবিস এক্সপ্রেশনস। আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা যদি আরেকটু আমার এই যে ভিডিওগুলো যদি শেয়ার করেন, তাহলে আমি খুব খুশি হব, ভেতর থেকে খুশি হব, এবং আমার মনে হয় যারা দেখে খুশি হচ্ছেন তারাও খুশি হবেন। এই যে অপোজিশন অ্যালায়েন্সের কথা আমি বলছি, এই যে মহাশক্তিমান ভারতীয় জনতা পার্টি এবং মহাশক্তিমান ভারতীয় জনতা পার্টির মহান মহান নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার ভক্তবৃন্দরা কাউকে ছাড়তে রাজি নন। তারা হাতে মাথা কাটছেন সারা দেশ জুড়ে। সেই বিজেপি সামনে একেবারে খোলা মাঠ হয়ে গিয়েছিল, কারণ বিরোধী ঐক্য বলে কিচ্ছু ছিল না, বিরোধীরা ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল। কাজেই মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি কা গ্যারান্টি, সব জায়গায় মোদি 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 আছেন বলে সব আছে। নরেন্দ্র মোদি, নট ভারতীয় জনতা পার্টি, নো RSS। আমি বলছি আপনাদের, অনলি মোদি, অনলি নরেন্দ্র দামোদর দাস মোদি। এরকম সারা পৃথিবীতে মাঝে মাঝে আমরা শুনেছি এরকম কারো কারো নাম, যাদের নামটাই একেবারে শেষ কথা। যাই হোক, ভারতবর্ষেও এটা হয়তো এক সময় হবার সম্ভাবনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। গণতন্ত্র শেষ পর্যন্ত জয়ী হয়েছে। এখানেও সেই গণতন্ত্রের একটা প্রবাহ আবার চলতে দেখা যাচ্ছে। কিরকম? কংগ্রেসের সঙ্গে আপের একটা বিভিন্ন জায়গায়, দিল্লি এবং পাঞ্জাবে সাপে নেউলে হচ্ছিল, কিন্তু সেই সাপে নেউলে এখন ভাব হয়েছে। আমরা এবারে একটু পরিসংখ্যানে যাই। দিল্লিতে 4/3 এইরকম একটা ফর্মুলা তৈরি হয়েছে। আপ সেখানে 4টে আসনে লড়বে, আর কংগ্রেস সেখানে 3টে আসন লড়বে। আপ লড়বে ইস্ট, ওয়েস্ট, সাউথ দিল্লি, তার সঙ্গে নিউ দিল্লি, মানে 4টে আসন। আর কংগ্রেস সেখানে লড়বে বলে দিয়েছে বাকি 3টে আসন। তার মধ্যে আছে নর্থ ওয়েস্ট দিল্লি, নর্থ ইস্ট দিল্লি এবং চাঁদনি চক। এই 3টে জায়গায় মনে রাখা দরকার, অনেকেরই মনে আছে 2019-এ এই 7খানা আসনই কিন্তু পেয়েছিল বিজেপি। এবারে কিন্তু তাদের সামনে একটা সংঘবদ্ধ, মানে জোটবদ্ধ বিরোধী আসছে। কাজেই তাদের সামনে যথেষ্ট একটা চিন্তার বিষয় আছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটা হতে পারে যদি বিরোধীরা জোটবদ্ধ হয়। কতটা হবে আমরা জানি না। আপের সঙ্গে আরো কয়েকটা জায়গায় জোট হয়েছে, যেমন চণ্ডীগড়ের যে আসনটা আছে সেটা কংগ্রেস লড়বে।
সেখানে বিজেপির কিরণ খের আছেন, আপনারা জানেন 2014 এবং 2019 সেখানে জিতেছেন। তার আগে পবন কুমার বানসাল জিততেন কংগ্রেসের, কিন্তু বিজেপি সেখানে জিতছে। এখন চণ্ডীগড় কিন্তু আরেকটা খুব যাকে বলা হয় সেন্সিটিভ একটা জায়গা হয়ে গিয়েছে। এই চণ্ডীগড়ের মেয়রের নির্বাচন নিয়ে যা ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন, আমি আগে দেখিয়েছি, আপনারা আরেকবার দেখেও নিতে পারেন যে কার্যত বিজেপির নাক ঘষা গেছে। সুপ্রিম কোর্ট যেভাবে আপের প্রার্থীকে মেয়র করে দিয়েছেন, যেখানে বিজেপি ঢুকে পড়েছিল জোর করে মেয়র হবার জন্য, এবং কি কি কাণ্ড না হয়েছে। একটা মেয়রের পদের জন্য যদি এই রকম ঘোটালা হয় তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে বড় নির্বাচনে কতটা ঘোটালা হতে পারে। কিন্তু যদি জোট হয়ে যায় তাহলে ঘোটালা কিন্তু ধরবারও সম্ভাবনা অনেক বেশি হবে, ঠিক যেটা চণ্ডীগড়ে মেয়র ইলেকশন আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে। এখানে হরিয়ানাতে জানা যাচ্ছে আপ একটা আসনে লড়বে, এবং বিজেপি গতবারে কিন্তু সব আসনে জিতেছিল, মানে প্রায় 60% ভোট পেয়েছিল। তবে এই হরিয়ানা বা উত্তরপ্রদেশ দিয়ে কিন্তু সারা ভারতবর্ষ হিসেব করলে চলবে না, কারণ গতবারের নির্বাচনও বিজেপি কিন্তু পেয়েছিল 37% ভোট। 37% মানে হচ্ছে বিরোধীদের হাতে 63% ভোট থাকে, এটাও মাথায় রাখা দরকার। কাজে 63% সেখানে রাজত্ব করে না, 37%ই করে। এই জন্যই জোটটা এত বেশি ইম্পর্টেন্ট। ইট ইজ সো ইম্পর্টেন্ট অনলি বিকজ অফ দিস। এবার আমরা আসছি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে এতদিন কোনো যাকে বলে মেলবন্ধন হচ্ছিল না কিছুতেই কংগ্রেসের। এবারে কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছেন যে আর নিজেদের গাজোয়ারি করলেও চলবে না, নিজেদের খানিকটা যাকে বলা হয় নরম হতে হবে এবং অখিলেশের সঙ্গে ভাব করতে হবে, না হলে সব যাবে। এইটা যে কংগ্রেসের হৃদয়ঙ্গম হয়েছে এটা কিন্তু খুব একটা ভালো শিক্ষা, কংগ্রেসের শুধু নয়, গণতন্ত্রের শিক্ষা। গণতন্ত্র শেখায় বেশিবার বেরো না কো, ঝড়ে পড়ে যাবে। এটা বিজেপির পক্ষেও একটা শিক্ষা হতে পারে ভবিষ্যতের। কিন্তু বিজেপি কি সেটা মনে রাখছে? বিজেপিটা এখন ভাবছে আমার তো মোদী আছেন, আর তো কিছু দরকার নেই। কিন্তু মনে রাখতে হবে, কারণ সেখানে কংগ্রেস আর এসপির মধ্যে যে জোট হতে চলেছে তার মধ্যে এসপি মানে সমাজবাদী পার্টি 80টা আসনের মধ্যে 63টায় লড়বে, আর কংগ্রেসের জন্য 17টা আসন ছেড়ে দিয়েছে। এর জন্য একটু যাকে বলে দরদস্তুর চলছে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো এটা হয়ে যাবে। আর যদি হয়ে যায় তাহলে কিন্তু এই উত্তরপ্রদেশে একটা বিরোধীরা একটা মোটামুটি একটা শক্ত সমর্থ জোট হিসেবে দাঁড়াতে পারে। সেখানে ইতিমধ্যে জয়ন্ত চৌধুরী জাট নেতা, আমরা সবাই জানি আরএলডি নেতা, তিনি কিন্তু বিজেপির সঙ্গে চলে গিয়েছেন। কিন্তু তার ভোটটা খুব একটা ম্যাটার করে কি? 2.9% ভোট তার আছে, 2.9% ভোট তার আছে। এই ভোটটা খুব একটা বিরাট কিছু ম্যাটার করবে বলে মনে হয় না, অন্তত অন্যদেরও মনে হচ্ছে না। 2022 যে জেনারেল ইলেকশন নয়, অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, সেখানে 37.5% ভোট পেয়েছিল বিজেপি। তার মধ্যে বলছেন বিশেষজ্ঞরা যে সাইলেন্ট মুসলিমস, মানে যারা নীরবে থেকে বিজেপিকে ভোট দিয়েছেন অন্তত 8%, তারা কি আর এবার দেবেন? একেবারেই মনে হচ্ছে না। তারা খুব একটা মোটেই খুশি নন, কারণ এখনো এনআরসি, সিএ এবং আর যাবতীয় বিভিন্ন জিনিস নিয়ে, রাম মন্দিরের একটা কোথাও একটা খোঁচা আছে ভেতরে, মসজিদ ভেঙে দেওয়া, কাশী মথুরা হলে কি হবে, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু মুসলিম ভোটটা এবারে আর বিজেপির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। ফলে বিজেপির ভোটটা কিন্তু কমতে পারে। এই অখিলেশের সঙ্গে মধ্যপ্রদেশেও যে ঝামেলাটা হয়েছিল গতবারে বিধানসভায়, যা নিয়ে কমলনাথ এত বিপাকে পড়লেন, কংগ্রেসের হেরে গেলেন, মানে বলা হলো জোটটা হলোই না কমলনাথের জন্য। এবারে খাজুরাহো লোকসভা সিটটা এসপির জন্য কংগ্রেস ছেড়ে দিতে চাইছে, কিন্তু অন্যান্য আসনে, সমস্ত আসনে কিন্তু সমাজবাদী পার্টি সেখানে কংগ্রেসকে সমর্থন করবে। এই যে জোট,
এই জোটের প্রক্রিয়াটা আমাদের যখন শুরু হয়েছিল সে তো হয়ে গেল বেশ কয়েক মাস। আমরা জানি যে এটা হয়েছিল জুন মাস নাগাদ গত বছরে, এবং সেখানে কিন্তু হোতা ছিলেন, প্রধান ঋত্বিক ছিলেন নীতিশ কুমার। সেই নীতিশ কুমার, যাকে আবার অনেকে পল্টু কুমার বলে ডাকেন, মানে বারবার তিনি অ্যালায়েন্সের বদল আনেন, মানে কখনো বিজেপির সঙ্গে কখনো আরজেডির সঙ্গে, এই যে বারবার তিনি ঘোরাফেরা করেন, তাই জন্য বলা হয়েছে। তো সেই নীতিশ কুমার ফের আবার মন চলো নিজ নিকেতনে বলে বিজেপিতে ফিরে গিয়েছেন। কিন্তু সেখানে আরজেডির সঙ্গে যার জন্য জোটটা কিন্তু কংগ্রেসের খুব জবরদস্ত হচ্ছে, ভালো রকম হচ্ছে, অন্তত দেখে মনে হচ্ছে। এবং বিহারে যেভাবে এই চাকরি নেই চাকরি নেই, চাকরি দাও বললে যুবকরা রাস্তায় ঝাঁপিয়েছে, এটা সামলানো কিন্তু বিজেপির পক্ষে যথেষ্ট কঠিন, নীতিশ কুমারের পক্ষে যথেষ্ট কঠিন। নীতিশ কুমার এই যুবকদের কি করে সামলাবেন তা এখন জানা নেই। তিনি কত চাকরি দেবেন? বিজেপি কি তাকে চাকরি দিতে দেবে? তিনি দিতে পারবেন? সেই সাহস তার কি যোগাবে? আর যদি সেই সাহস না আসে তাহলে কিন্তু ভোটের নির্ঘাত তার প্রভাব পড়বে। এখন যেটা শোনা যাচ্ছে, এই যে অপোজিশনের বিরোধী পক্ষে কান পাতলে যেটা শোনা যাচ্ছে, যে মহারাষ্ট্রে, বিহারে এবং তামিলনাড়ুতে 3 জায়গাতেই মোটামুটি জোট প্রক্রিয়া খুব সহজভাবে হয়ে যাবে, এটাই মনে হচ্ছে। পাঞ্জাবে অবশ্য কোনো প্রশ্ন নেই, কারণ পাঞ্জাবে আপ এবং কংগ্রেস কেউই মুখোমুখি লড়াই ছাড়া কিছু ভাবতে পারছে না, কারণ সেখানে ধরেই নেওয়া হবে ত্রিপাক্ষিক লড়াই হবে, এবং যদি ত্রিপাক্ষিক লড়াই হয় সেখানে বিজেপি খানিকটা নিশ্চয় একটা অ্যাডভান্টেজাস পজিশনে, সুবিধাজনক অবস্থায় সেখানে থাকবে। কিন্তু বড় যে রাজ্য হচ্ছে মহারাষ্ট্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, শিবসেনা উদ্ধব ঠাকরে আর কি শিবসেনা, আর তার সঙ্গে শরদ পাওয়ারের সঙ্গে কংগ্রেসের জোট প্রক্রিয়াটা অনেকটাই এগিয়ে গিয়েছে। শরদ পাওয়ার নিজেই বলেছেন যে সেখানে প্রায় 12 আনা জোট প্রক্রিয়া সফল হয়ে গিয়েছে, বাকিটাও হয়ে যাবে। আর তিনি একটা স্লোগানও দিয়েছেন যে আর এটা বলা যাবে না যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এখন বলতে হবে মোদি হ্যায় তো নামুমকিন হ্যায়। এবং একটা মোটামুটি একটা রফা সূত্র তারা বের করেছেন। শরদ পাওয়ার বলছেন যে সেই রফা সূত্রটা আগামী কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং সেখানে তারা জোটবদ্ধভাবে প্রচারে নামবেন। তামিলনাড়ুতে তো হবেই, বরাবরই সবাই জানে তামিলনাড়ুতে ডিএমকে, কংগ্রেস এবং বামেদের মধ্যে একটা জোট আছে, সেই জোটটা থাকবে। কাজেই আগামী দিনে সত্যি কিন্তু লড়াইটা আর এক পেশে হওয়ার সম্ভাবনা নেই। কাজেই এই বিজেপি, বিশেষ করে মোদী যেভাবে বলছেন আপকি বার 400 পার, আমি বারবার বলছি তিনি মোদী হতে পারেন, তিনি হয়তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, তা হতে পারে। কিন্তু যারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না তারা মনে করছেন এই অনাগত ভবিষ্যতে এমন কিছু বড় বড় প্রশ্ন চিহ্ন লুকিয়ে রয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু মোদির কাছে নেই। যে উত্তরগুলো খুঁজে পেতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে লোকসভা নির্বাচনের পরের ফলের দিকে। নির্বাচনের পরে যদি ফল বার হবে, সেই ফল দেখে আমরা বুঝতে পারবো যে মোদি কি ঠিক বলেছিলেন, নাকি তিনি আত্মগর্বে গর্বিত হয়ে তিনি যা মনে করছিলেন যে তিনি ভারতের অধীশ্বর হয়ে বসে গিয়েছেন তাই হয়েছে। এটা বলার এখন সময় হয়নি। আমরা এখনো অপেক্ষা করছি ঠিকই, কিন্তু এই যে বিরোধী জোট যেটা বলছি সেটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই মোদির পক্ষে বিজেপিকে টেনে নিয়ে গিয়ে এনডিএ কে, শুধু বিজেপি নয়, বিজেপির সঙ্গে যারা আছেন তাদের টেনে নিয়ে গিয়ে 400 পার করে দেওয়া, এই 400 রান করা খুব কঠিন। এই পিচে ভারতের গণতন্ত্রের পিচ কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে, সেখানে 400 রান তোলাটা যথেষ্ট সমস্যা হয়ে যেতে পারে, এমনকি আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীর পক্ষেও। এটুকু বলে আজ আমি শেষ করছি। আবার আমি আসবো আপনাদের কাছে এই লোকসভা নির্বাচনের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে এবং কিভাবে এগোচ্ছে বিরোধী জোট বা বিজেপি, তাই নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। নমস্কার।